প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি পড়ছিলাম মাসুদ রানা সিরিজের একটি বই। নাম সেই কুয়াশা। প্রথম খণ্ড। শুরু করছি তৃতীয় অংশ। বোকামি করো না, বলল কুয়াশা। লক্ষ্মী ছেলের মতো নেমে এসো গাড়ি থেকে। আবার পাশে তাকালো ড্রাইভার। হার মানতে চাইছে না। গুলি করলো কুয়াশা লোকটার দু পায়ের মাঝখানে, সিটের গদিতে। পরেরটা কিন্তু বিচি গালিয়ে দেবে, হুমকি দিল ও। সাহস হারিয়ে ফেলেছে ড্রাইভার। হ্যান্ডস আপের ভঙ্গিতে নেমে পড়ল গাড়ি থেকে। ভাগো। রাস্তার দিকটা দেখিয়ে দিল কুয়াশা। মাথা ঝাঁকিয়ে ছুটে পালালো ড্রাইভার। কয়েক সেকেন্ড তার পিঠের দিকে পিস্তল তাক করে রাখলো কুয়াশা। তারপর উঠে বসলো ড্রাইভিং সিটে। কোনো দিকে ভ্রুক্ষেপ করল না। হ্যান্ড ব্রেক রিলিজ করে আগে বাড়ল। রিয়ার ভিউ মিররে চশমাওয়ালাকে দৌড়ে বেরোতে দেখল বিল্ডিং থেকে। হতভম্ব ভঙ্গিতে তাকিয়ে আছে ফোক্স ওয়াগনের দিকে। একটু পরেই বাঘ ঘুরল গাড়ি। লোকটা হারিয়ে গেল দৃষ্টিসীমা থেকে। সাইরেন জোরালো হয়ে উঠেছে। উল্টো দিক থেকে বেশ কটা পুলিশ কার পেরিয়ে গেল কুয়াশাকে। ঘটনাস্থলের দিকে যাচ্ছে। দীর্ঘশ্বাস ফেলে শরীরে একটু ঢিল দিল কুয়াশা। আপাতত ও নিরাপদ। বেরিয়ে এসেছে জাল কেটে। কিন্তু তারপর পুলিশি ঝামেলা কিংবা হুলিয়া ওর জন্যে নতুন কিছু নয়। সারা জীবন ওসব সামলে কাজ করতে হয়েছে ওকে। কিন্তু কেন যেন মনে খুঁতখুত করছে লিও ভাদেমের কথাগুলোর ব্যাপারে। বেচারার অকাল মৃত্যু প্রমাণ করে দিচ্ছে ফেনিসের কাহিনী মিথ্যে নয়। সত্যিই আছে ওই সংগঠন। নিজেদের অস্তিত্ব গোপন রাখার জন্য যে কোনো কিছু করতে পারে। কিন্তু সত্যি কি ওরা অমন শক্তিশালী? সত্যি কি দুনিয়ার বড় বড় সরকার আর সন্ত্রাসীদেরকে নিয়ন্ত্রণ করছে ওরা? যদি তাই হয়, এত ভয়ানক একটা সংগঠনকে ঠেকানো যাবে কেমন করে? হঠাৎ করেই নিজেকে খুব অসহায় মনে হলো কুয়াশার। পরিষ্কার বুঝতে পারছে অনেক বড় একটা শক্তির বিপক্ষে দাঁড়িয়ে গেছে ও। একাকী ওটাকে মোকাবেলা করতে পারবে না। এ ধরনের অদৃশ্য শত্রুর সঙ্গে লড়াই করবার মতো অভিজ্ঞতাও নেই ওর। একজন সঙ্গী দরকার। কিন্তু কে হবে সেই সঙ্গী? এমন কে আছে যে জেনে শুনে যুদ্ধে নামবে ফেনিসের মতো একটা সংগঠনের বিরুদ্ধে? একটু ভাবল কুয়াশা। হঠাৎ মুচকি হাসি ফুটল ঠোঁটে। হ্যাঁ, আছে একজন। ওরই মতো আরেক বঙ্গ সন্তান। ন্যায়ের পূজারী, দুঃসাহসী দুর্ধর্ষ এক বীর। কিন্তু সমস্যা হলো কুয়াশাকে দেখামাত্র অ্যারেস্ট করবে সে। হাত পা বেঁধে বেহুশ করে নিয়ে যাবে বাংলাদেশে। দাঁড় করিয়ে দেবে কাঠগড়ায়। তাহলে সাহায্য চাইবে কেমন করে? কিভাবে শোনাবে নিজের কথা? ঠান্ডা মাথায় ছক কাটতে শুরু করলো কুয়াশা। কায়দা মতো পেতে হবে ওই মানুষটাকে। ফাঁদে ফেলতে হবে। বাধ্য করতে হবে ওর সমস্ত কথা শুনবার জন্য। আশা করা যায় এরপর ওকে সাহায্য করবে সে। কিন্তু কাজটা মোটেই সহজ হবে না। কারণ যাকে কুয়াশা ফাঁদে ফেলতে চায় সে আর কেউ নয়, বাংলাদেশ কাউন্টার ইন্টেলিজেন্সের মাসুদ রানা। 4। কাঁচা পাকা ভুরুজোড়া কুঁচকে আছে। কপালের পাশে একটা রগ তিরতির করে কেঁপে উঠল। গভীর মনোযোগের সঙ্গে একটা ফাইল দেখছেন বাংলাদেশ কাউন্টার ইন্টেলিজেন্সের সুযোগ্য কর্ণধার মেজর জেনারেল অবসরপ্রাপ্ত রাহাত খান। ইন্টারকম বেজে ওঠায় ধ্যান ভঙ্গ হলো তার। স্পিকারে শোনা গেল সেক্রেটারি ইলোরার কণ্ঠ। সোহেল ভাই এসেছেন স্যার, ভেতরে পাঠাও। কয়েক মুহূর্ত পরে দরজা ঠেলে কামরায় ঢুকল বিসিআই এর চিফ অ্যাডমিনিস্ট্রেটর সোহেল আহমেদ। দুর্দান্ত এজেন্ট ছিল সে একসময়। দুর্ঘটনায় একটা হাত কাটা পড়ায় এখন বিসিআই এ প্রশাসনের দায়িত্বে কাজ করছে। এক অর্থে বিসিআই চিফের ডান হাত বলা চলে ওকে। বুক দুরু দুরু করছে সোহেলের। রাহাত খানের সামনে এলে সবারই যা হয়। মৃদু গলা খেকারি দিয়ে চিপের মনোযোগ আকর্ষণ করল। ফাইল থেকে চোখ না তুলে সামান্য মাথা ঝাঁকিয়ে ওকে সামনের চেয়ারে বসতে ইঙ্গিত করলেন রাহাত খান। কয়েক মিনিট কেটে গেল নীরবতায়।
হাতের ফাইল নিয়ে ব্যস্ত বিসিআই চিফ। সোহেলের কথা যেন ভুলেই গেছেন। উসখুস করতে শুরু করেছে সোহেল। এই সময় ফাইল দেখা শেষ হলো তার। ফোল্ডারটা বন্ধ করে সোজা হয়ে বসলেন তিনি। হাডসন হাবানার প্যাকেট থেকে একটা সেলোফেন মোড়া চুরুট বের করলেন। সযত্নে কাগজ ছাড়িয়ে দাঁতে চেপে ধরে অগ্নিসংযোগ সংযোগ করলেন তাতে। পাতলা সাদা এক ফালি ধোঁয়া চোখে যাওয়ায় চোখ দুটো পেঁচিয়ে উপর দিকে ঘুরিয়ে আঙুলের ফাঁকে নিলেন চুরুটটা। তারপর দৃষ্টি রাখলেন সোহেলের চোখে। কি ঘটেছে শুনেছ নিশ্চয়? গম্ভীর গলায় বললেন তিনি। জি স্যার, মাথা ঝাঁকালো সোহেল। কাল রাতে বিসিআই এর কম্পিউটার নেটওয়ার্ক হ্যাক করা হয়েছে। কোনো তথ্য চুরি হয়েছে কিনা তা বলা যাচ্ছে না, তবে মেইন ফ্রেমের ভিতরে একটা মেসেজ পেয়েছি আমরা। টেবিলের উপরে রাখা একটা প্রিন্ট আউট তুলে নিলেন রাহাত খান। বিড়বিড় করে পড়লেন বার্তাটা। মাসুদ রানা, সাহায্য দরকার আমার। জরুরি ভিত্তিতে তোমার সঙ্গে দেখা হওয়া প্রয়োজন। ওয়াশিংটনের নেভাস্কা অ্যাভিনিউয়ে হোটেল এক্সেলসিওরে দেখা করো আমার সঙ্গে। আজ থেকে 5 দিন পর, আগামী 19 তারিখে। কুয়াশা। সোহেলের দিকে চোখ ফেরালেন বিসিআই চিফ। জিজ্ঞেস করলেন, কি মনে হয় তোমার? মেসেজটা কতখানি অথেন্টিক? বলা কঠিন স্যার, কাঁধ ঝাঁকালো সোহেল। কেউ তামাশাও করতে পারে। তামাশা করার জন্য কুয়াশার নাম বেছে নেবে কেন? বুড়ো কোসকালেন রাহাত খান। তাছাড়া মেসেজটা আমাদের নিজস্ব করে এনক্রিপ্ট করা ছিল, তাই না? বলতে পারো ওই টপ সিক্রেট কোড কিভাবে পেল হ্যাকার? ব্যাপারটা একটু রহস্যময় তো বটেই, স্বীকার করল সোহেল। আমাদের কম্পিউটার এক্সপার্ট রায়হান রশিদের সঙ্গে কথা বলেছি আমি, কিন্তু ও কোনো সদুত্তর দিতে পারেনি। ওর মতে বিসিআই এর কম্পিউটার নেটওয়ার্ক হ্যাক করা দুনিয়ার সবচেয়ে কঠিন কাজগুলোর একটা। কুয়াশার জন্য কিছুই অসম্ভব নয়। গম্ভীর হয়ে গেলেন রাহাত খান। দুনিয়ার সবচেয়ে রহস্যময় মানুষও একটা মরীচিকা। আমাদের টপ সিক্রেট ওয়াচ লিস্টে গত 10 বছরের বেশি সময় ধরে নাম আছে ওর 1 নম্বরে, কিন্তু আজ পর্যন্ত ওর ধারে কাছে ভিড়তে পারিনি আমরা। মাথা ঝাঁকিয়ে সায় দিল চিফ অ্যাডমিনিস্ট্রেটর। এই ওয়াচ লিস্ট আসলে অসাধারণ প্রতিভাবান ও গুরুত্বপূর্ণ বাংলাদেশিদের একটি তালিকা, যারা বিভিন্ন কারণে দেশের বাইরে অবস্থান করছেন কিংবা আত্মগোপন করে আছেন। এদের দিকে নজর রাখা এবং সম্ভব হলে দেশে ফিরিয়ে আনা বাংলাদেশ কাউন্টার ইন্টেলিজেন্সের অনেক গুরুদায়িত্বের একটি। এভাবে তালিকাভুক্ত অনেক বিখ্যাত মানুষকেই বাংলাদেশে ফিরিয়ে আনা হয়েছে অতীতে। তাদের প্রতিভাকে দেশের মাটিতে দেশের কল্যাণে ব্যবহারের সুযোগ করে দেয়া হয়েছে, কিন্তু কুয়াশার ছায়াও মারানো যায়নি আজ পর্যন্ত। তাহলে আপনি স্যার ধরেই নিচ্ছেন মেসেজটা কুয়াশা পাঠিয়েছে? জিজ্ঞেস করল সোহেল। হ্যাঁ, কাজের ধারা ওর সঙ্গে মেলে, বললেন রাহাত খান। কিন্তু ও আসলে কি চাইছে সেটা বুঝতে পারছি না। ওয়াশিংটনের ঠিকানা দিয়েছে, রানাও এ মুহূর্তে আমেরিকায়। ব্যাপারটা ইনসিডেন্স হতে পারে না। অস্পষ্ট লাগছে আমাদের কাছে মেসেজ পাঠানোর ব্যাপারটা। রানার লোকেশন যদি ওর জানা থাকে, তাহলে আমাদের কাছে মেসেজ পাঠালো কেন? কেন সরাসরি যোগাযোগ করেনি রানার সঙ্গে? বিপদে পড়েছে, তাই সম্ভবত রানার মাধ্যমে বিসিআই এর সাহায্য নিতে চাইছে কুয়াশা, অনুমান করল সোহেল। কিসের বিপদ? বললেন রাহাত খান। ইশারা করলেন সামনে পড়ে থাকা ফাইলটার দিকে। কুয়াশার ফাইল আগাগোড়া স্টাডি করেছি আমি। এমন কোনো বিপদের কোনো আভাস পাইনি যার জন্য এত বছর পর আমাদের মুখাপেক্ষী হতে হবে ওকে। সরি স্যার, ফাইলটা আপডেট করবার সুযোগ পাইনি। একদম তাজা খবর হলো, 2 দিন আগে রাসায়ন পুলিশ ওর নামে একটা হুলিয়া জারি করেছে। সেটার কপি পাঠানো হয়েছে ইন্টারপোল সহ ইউরোপ আমেরিকার সমস্ত দেশে। বাংলাদেশও কপি পাবে 2-1 দিনের ভিতর। কুয়াশার জীবনের প্রথম হুলিয়া নয় এটা, চুরুটে টান দিলেন রাহাত খান। ঠিক, কিন্তু আগেরগুলোর চেয়ে এটা অনেক সিরিয়াস, বলল সোহেল। রাশার টপ নিউক্লিয়ার ফিজিসিস্ট
সহ 3জন গণ্যমান্য ব্যক্তিকে খুনের অভিযোগ আনা হয়েছে ওর বিরুদ্ধে। ওকে শাস্তি দেবার জন্য উঠে পড়ে লেগে গেছে রুশ সরকার। তুমি কি ডক্টর ইলিয়া ইভানোভিচের কথা বলছো? কয়েকদিন আগে পড়া ইন্টেলিজেন্স রিপোর্ট স্মরণ করলেন রাহাত খান। সোহেলকে মাথা ঝাঁকাতে দেখে বললেন, ব্যাপারটা একটু বিদঘুটে না? ওটা তো প্রফেশনাল হিটের মতো মনে হয়েছে আমাদের কাছে। কুয়াশার কাজের সঙ্গে একেবারেই মেলে না। তাছাড়া খুন হওয়া মানুষগুলোর সঙ্গে ওর কানেকশন কোথায়? মোটিভ কি সেটা কেউই বলতে পারছে না। মনে হচ্ছে গভীর কোনো রহস্য আছে এর ভিতরে। আমার ধারণা কুয়াশাকে ফাঁসিয়ে দেয়া হয়েছে স্যার, বলল সোহেল। বড় ধরনের ঝামেলায় পড়েছে ও। এ কারণেই নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য সহায়তা চাইছে আমাদের। কথা হলো আমরা ওকে সাহায্য করব কিনা। ওকে সাহায্য করা আমাদের দায়িত্ব, কিংবা দায় কোনোটাই নয়, রুক্ষ গলায় বললেন রাহাত খান। কুয়াশা একজন ক্রিমিনাল। এবারের কেসটা ভুয়া হতে পারে, কিন্তু অতীতে বহু অন্যায় করেছে সে। তাছাড়া রাসান পুলিশের কাজে বাধা দেওয়ার অধিকার নেই বিসিআই এর। তাহলে আমরা অগ্রাহ্য করব ওর আবেদন? একটু বিস্মিত হলো সোহেল। না, আবেদনটাকে আমরা নিজের সাথে ব্যবহার করব, শান্ত গলায় বললেন রাহাত খান। কবির চৌধুরীর মতো কুয়াশা একেবারে রিকভারেবল কেস না। মহৎ কিছু গুণ আছে ওর। মানুষকে সাহায্য করে, অপরাধীদের শাস্তি দেয়। তাই বহুদিন আগেই কুয়াশার ব্যাপারে একটা নির্দিষ্ট টার্গেট ঠিক করে রেখেছি আমরা। সম্ভব হলে ওকে দেশে ফিরিয়ে আনব, অন্যায়ের পথ থেকে সরিয়ে সঠিকভাবে গবেষণার সুযোগ করে দেব। যদি রাজি না হয় তাহলে ওকে তুলে দেব আইনের হাতে। এতদিন পর এই প্রথম ওকে নাগালে পাবার একটা উপায় দেখতে পাচ্ছি। সুযোগটার সদ্ব্যবহার করতে হবে। রানা ওকে আটক করে নিয়ে আসবে বাংলাদেশে। আর যাই হোক, ওর মতো প্রতিভাবান একজন বিজ্ঞানীকে পশ্চিমা বিশ্বের হাতে পড়তে দেয়া যায় না। প্রতিভাটাকে মন্দ উদ্দেশ্যে ব্যবহার করবে ওরা। সারা দুনিয়ায় বিপদ ঘনিয়ে আসবে তাতে। কিছু মনে করবেন না স্যার, ভয়ে ভয়ে বলল সোহেল। কিন্তু কুয়াশা এত সহজে ধরা দেবে বলে মনে হয় না আমার। অত্যন্ত ধূর্ত, শেয়ালের চেয়েও চতুর। ও ঠিকই আন্দাজ করবে আমরা ওকে বন্দি করবার প্ল্যান আঁটতে পারি। কুয়াশাকে মোটেই ছোট করে দেখছি না আমি, বললেন রাহাত খান। রানা ওকে বাগে পাবার আগে ও কিভাবে রানাকে বাগে পেতে পারে সে পরিকল্পনা করেই মাঠে নামবেও। তাহলে পিছিয়ে আসার উপায় নেই। জেনে শুনেই ফাঁদের মধ্যে পা দিতে হবে রানাকে, পাল্লা দিতে হবে কুয়াশার সঙ্গে। এন্টার রকমের বোতাম চাপলেন রাহাত খান। ইলোরা MR9-এর সঙ্গে কথা বলবো আমি, ডাকো ওকে। ইয়াল্লা, ফিসফিসালো সোহেল। রানা বনাম কুয়াশা, না জানে কি হয়। বস্টনের প্রসাদোপম একটা বাড়ির লিভিং রুমে নিঃশব্দে বসে আছে দুজন লোক। উঁচু এক পাহাড়ের উপর এই বাড়ি, নামকরা এক ব্যক্তির বাসস্থান। কেউ কল্পনা করতে পারবে না এখান থেকেই পরিচালিত হয় গোপন এক সংগঠনের সমস্ত কর্মকাণ্ড। ধৈর্য ও সমীহের সঙ্গে অপেক্ষা করছে একজন, অপরজন একটা ফাইল পড়ছে। অপেক্ষারত লোকটা CIA এর বড় কর্মকর্তা। অপর লোকটি বয়স্ক, উচ্চপদস্থ। মার্কিন যুক্তরাষ্ট্রের উঁচু মহলে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে তার। এখনকার এই বৈঠকের সময় এবং স্থান ঠিক করা হয়েছে আজ সকালে, তড়িঘড়ি করে। 10 মিনিট পর মুখ তুলল বয়স্ক মানুষটি। ফোল্ডার ভাঁজ করে রেখে দিল টেবিলে। দিস ইজ সিরিয়াস, বলল সে। এই কুয়াশা লোকটাকে অবহেলা করা মোটেই ঠিক হবে না। ধীরে সুস্থে পাইপে অগ্নি সংযোগ করলো CIA এর অফিসার। তারপর নীলচে খানিকটা ধোয়া ছেড়ে ভরাট গলায় বলল, তা কেউ করছেও না। আমাদের রাসান গ্রুপ ওকে ইভানোভিচের মামলায় ফাঁসিয়েছে এ কারণেই। তাতে সমস্যার কোনো সমাধান হচ্ছে না। নিষিদ্ধ ফাঁদ গলে বেরিয়ে গেছে কুয়াশা। আপনার ইনফরমেশন অনুসারে ও এখন BCI-কে জড়াতে চাইছে পুরো ব্যাপারটার সঙ্গে। জানেন নিশ্চয়, শুধুমাত্র ওই একটা ইন্টেলিজেন্স এজেন্সিতেই আজ পর্যন্ত চট ঢোকাতে পারিনি আমরা। ওরা যদি মাঠে নামে
তাহলে সেটা ঠেকাবার মতো গোপন অস্ত্র নেই আমাদের হাতে। সেক্ষেত্রে হার্ড লাইনে যাব আমরা, বলল সিআইএ অফিসার। যেই আমাদের ব্যাপারে নাক গলাতে আসবে তাকেই খতম করে দেব। কৌশলটা শুরুতেই খাটাবার পরামর্শ দেব আমি, বলল বয়স্ক মানুষটা। কুয়াশাকে তার বিসিআই কন্ট্যাক্ট সহ পরপারে পাঠিয়ে দিন। কার সঙ্গে ও যোগাযোগ করছে তা জানা গেছে? নিশ্চিত নই, তবে আমার ধারণা মাসুদ রানাকে রিক্রুইট করবার চেষ্টা চালাচ্ছ। হি ইজ দ্য বেস্ট দে হ্যাভ। মাসুদ রানা? গম্ভীর হয়ে গেল বয়স্ক লোকটা। আরও বড় এক আপদ। কুয়াশার সঙ্গে ও যদি জোট বাঁধে সেটা আমাদের জন্য দুশ্চিন্তার কারণ হবে। আমার মনে হয় আপনি খামোখাই চিন্তা করছেন, বলল সিআইএ অফিসার। আফটার অল ওরা নশ্বর মানুষ, কী বা করতে পারবে দুজনে আমাদের বিরুদ্ধে? ওদেরকে আন্ডার এস্টিমেট করলে মস্ত ভুল করবেন। সিআইএর পুরনো ফাইলপত্র ঘেটে দেখুন। মাসুদ রানা কতবার আপনাদেরকে ঘোল খাইয়েছে তার পরিষ্কার হিসেব পেয়ে যাবেন। কুয়াশাও বছরের পর বছর ধরে ফাঁকি দিয়ে যাচ্ছে সারা দুনিয়ার ল এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টগুলোকে। জানি, কিন্তু ফেনিসের মতো প্রতিদ্বন্দ্বী কোনোদিন পায়নি ওরা, পাবেও না। শত্রুকে কখনো ছোট করে দেখবেন না মিস্টার। একটু ধমকে উঠল বয়স্ক লোকটা। যান, যা বলছি করুন। মাসুদ রানা আর কুয়াশা যতক্ষণ বেঁচে আছে আমরা নিরাপদ নই। চিন্তা করবেন না স্যার। কুটিল হাসি ফুটল সিআইএ অফিসারের ঠোঁটে। আসন ছেড়ে উঠে দাঁড়ালো। আমি গ্যারান্টি দিচ্ছি ওদের আউ ফুরিয়ে এসেছে। 5। হলওয়েতে পায়ের শব্দ শুনে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো মাসুদ রানা। দরজার পাশে গিয়ে পিপ হলে চোখ রাখল। সাদামাটা চেহারার একজন পুরুষ হেঁটে গেল সামনে দিয়ে। থামল না পলকের জন্য। হোটেলের সাধারণ গেস্ট, আর কিছু না। চেয়ারে ফিরে গিয়ে শরীর এলিয়ে দিল ও দৃষ্টি নিবদ্ধ করল সিলিংয়ে। ডুবে গেল চিন্তার সাগরে। মাসখানেক হলো আমেরিকায় এসেছে। অ্যাডমিরাল জর্জ হ্যামিল্টনের অনুরোধে নমুনার একটা ছোট অভিযানে অংশ নিয়েছে। সেটা শেষ হবার পর বেরিয়েছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে রানা এজেন্সির শাখাগুলো পরিদর্শন করবার কাজে। মোটামুটি নিরুপদ্রবে কেটে যাচ্ছিল সময়। হঠাৎ মেজর জেনারেল রাহাত খানের ফোন ওলটপালট করে দিয়েছে সব কিছু। ওর সাহায্য চাইছে প্রতিভাবান বিজ্ঞানী কুয়াশা, দেখা করতে চাইছে। মনসুর আলী ওরফে কুয়াশা সম্পর্কে সবই জানা আছে রানার। তার প্রতিভা এবং মহত্বের কদর করেও। লোকটা অপরাধী হতে পারে, কিন্তু তার কর্মকাণ্ডে কখনো নিরীহ নিরপরাধ মানুষের ক্ষতি হয় না। বরং অজানা অচেনা মানুষের বিপদে সাহায্যের হাত বাড়িয়ে দিতে মুহূর্তের জন্য কুণ্ঠা করে না কুয়াশা। সেজন্য নিজের জীবনের ঝুঁকি নিতেও দ্বিধা নেই তার। অপরাধ করে শুধুমাত্র বিজ্ঞানের সাথে, পৃথিবীর উপকারের জন্য, মহান লক্ষ্য নিয়ে। অদ্ভুত একজন মানুষ। এক ধরনের শ্রদ্ধা রয়েছে রানার তার প্রতি। সম্মান করে বললেও সম্ভবত বাড়িয়ে বলা হবে না। তাই মেজর জেনারেল রাহাত খানের অর্ডারটা শুরুতে একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ফেলে দিয়েছিল ওকে। বিসিআই চিফের পরিষ্কার নির্দেশ, যে করে হোক কুয়াশাকে আটকাতে হবে, নিয়ে যেতে হবে বাংলাদেশে। লোকটার যদি কিছু বলার থাকে সেটা দেশে পৌঁছানোর পর শোনা যাবে। বুড়োর অবাধ্য কোনোদিন হয়নি রানা, তাই দ্বিধা ঝেড়ে ফেলেছে। আপাতত কুয়াশাকে কবজায় নেয়া রানার একমাত্র লক্ষ্য। সেটা নিশ্চিত করবার জন্য নির্ধারিত সময়ের 2 দিন আগে নেবাক্সা অ্যাভিনিউয়ের হোটেল এক্সেলসিওরে এসে উঠেছে। কুয়াশার ফাইল ভালোমতো স্টাডি করে নিয়েছে রানা। কোন পদ্ধতিতে সে কাজ করে তা বুঝে নিয়েছে। স্ট্র্যাটেজিস্ট হিসেবে তার কোনো তুলনা হয় না। এক অর্থে ম্যাজিশিয়ানও বলা চলে প্রতিভাবান বিজ্ঞানীটিকে। চমক দেখানোই ওস্তাদ। ওকে পরাস্ত করতে হলে কয়েক পা এগিয়ে থাকতে হবে। আগেভাগে হোটেলে এসে ওঠা সে পরিকল্পনারই অংশ। কুয়াশা যে সরাসরি দেখা করবে না ওর সঙ্গে, এ ব্যাপারে রানা মোটামুটি নিশ্চিত। হ্যাঁ, একটা পর্যায়ে নিশ্চয় মুখোমুখি হবার প্ল্যান আছে লোকটার, কিন্তু তার আগে প্রতিপক্ষকে একেবারে নিরস্ত্র এবং অসহায় করে নেবে, যাতে ওকে আটকাবার ক্ষমতা না থাকে রানার।
শুধুমাত্র তখনই নিজের চেহারা দেখাবে কুয়াশা। এ কাজ করা সম্ভব রানাকে ফাঁদে ফেলে। শেষ মুহূর্তে নয়, পুরো পাঁচটা দিন আছে। এক্সেলসিওর হোটেলের নাম দিয়েছে সে এ কারণেই। এখানেই রানাকে কবজা করবার প্ল্যান করেছে কুয়াশা। সন্দেহটা গাঢ় হবার পিছনে প্রচুর যুক্তি আছে। নেভাক্সা এভিনিউয়ের এই হোটেলটা একেবারে ছোট। এখানে কুয়াশার ড্রেস পেতে খুব একটা কষ্ট করতে হয়নি রানাকে। সামান্য কিছু টাকা খরচ করেছে হোটেল কর্মচারীদের পিছনে। তাতেই জেনে গেছে ছড়িওয়ালা এক ভারতীয় ভদ্রলোক অতীতে একাধিকবার এসেছে এ হোটেলে। তিনতলায় 211 নম্বর রুমে সবসময় উঠেছে। কক্ষটার বিশেষত্ব বুঝতে কষ্ট হয়নি রানার। জানালা দিয়ে পুরো নেভাক্সা এভিনিউ আর আশপাশের আরও দুটো রাস্তা দেখা যায় ওখান থেকে। পেছনের জানালা আর কার্নিশ ধরে খুব সহজে পৌঁছানো যায় ফায়ার এসকেপেও। আগেভাগে পুলিশের গাড়ি দেখতে পাওয়া এবং দ্রুত সটকে পড়া দুটোর জন্যই 211 আদর্শ। কুয়াশা যে থাকার জন্য এ কামরাকে বেছে নেবে তাতে অবাক হবার কিছু নেই। উল্লেখযোগ্য ব্যাপার হলো আগামী 19 তারিখের জন্য রুমটা ইতিমধ্যে বুক করে রেখেছে জনৈক ব্যক্তি, কুয়াশা ছাড়া আর কে। এত সহজে তার খোঁজ পাওয়া যাবার অর্থ একটাই, সে চাইছে নির্ধারিত তারিখে রানা হানা দেবে ওখানে, ওর পাতা ফাঁদে। কামরায় ঢুকে দেখা যাবে কুয়াশা নয়, অন্য কেউ অপেক্ষা করছে ওখানে। একজন ডিকয়, যাকে দেখে চমকে যেতে হবে ওকে। আশপাশের লোক রাখবে কুয়াশা। হতচকিত রানার উপর হামলা করবে তারা, আটকে ফেলবে। সুন্দর কৌশল, নিজে ঝুঁকি নেবে না, কিন্তু ঠিকই কার্য উদ্ধার হয়ে যাবে এতে। রানা জানে কুয়াশাকে পরাস্ত করতে হলে তছনছ করতে হবে এই পরিকল্পনা। নিজেকে প্রতিপক্ষের হাতের পুতুল নয়, বরং প্রতিপক্ষকে নিজের হাতের পুতুলে পরিণত করতে হবে। যাদেরকে মিডলম্যান হিসেবে ব্যবহার করতে চাইছে কুয়াশা, তাদেরকে ছেড়ে ফেলতে হবে ক্যানভাস থেকে। কাজটা খুব একটা কঠিন হবার কথা নয়। নিজস্ব লোক বলতে কেউ নেই কুয়াশার। যাদেরকে ব্যবহার করার প্ল্যান করুক, ভাড়া করা লোক হবে। আনুগত্য নামক জিনিসটা থাকে না ভাড়াটের লোকের ভিতর। সামান্য চেষ্টাতেই তাদেরকে ত্যক্ত করে সরিয়ে দেয়া সম্ভব। যখন অন্যের মাধ্যমে কার্য উদ্ধার করার উপায় থাকবে না, বাধ্য হয়ে গর্ত থেকে বেরিয়ে আসতে হবে কুয়াশাকে। নিজেকেই হাজির করতে হবে খেলার মাঠে। আর তখনই তাকে ঘায়েল করবে রানা। তাই ছদ্ম পরিচয়ে উল্টো দিকের 213 নম্বর কামরাটা ভাড়া নিয়েছে রানা। দুদিন আগেই এসে উঠেছে ওখানে, কুয়াশার ঠিক করে দেয়া সময়ের অনেক আগে। নিশ্চয় এমনটা আশা করবে না সে। নিয়ম মাফিক নজর রাখছে রানা করিডোরে। দেখা যাক কে এসে ওঠে 211 নম্বর রুমে। এর তারপর ব্যবস্থা নেবে ডিকয়েকে সরিয়ে দেবার। দীর্ঘশ্বাস ফেলল রানা। ক্লান্তি বোধ করছে। গত দুদিন থেকে ঠিকমতো ঘুমাতে পারেনি। নজর রাখতে হচ্ছে চারপাশে, সেই সঙ্গে থাকতে হচ্ছে অতিমাত্রায় সতর্ক। এই বিশেষ মিশনে সম্পূর্ণ একাকী কাজ করতে হচ্ছে ওকে, কারো সাহায্য নিতে পারছে না। সেরকমই নির্দেশ পেয়েছে বিসিআই চিফের কাছে। আমেরিকানদের কে কিছুতেই জানতে দেয়া যাবে না কুয়াশার উপস্থিতির কথা, নইলে ওরাই প্রতিভাবান বিজ্ঞানীটিকে নিজেদের কবজায় নেবার চেষ্টা করবে। ওয়াশিংটনে আসবার আগে নিজের টেইল লুকানোর জন্য কৌশলের আশ্রয় নিয়েছে রানা। রাহাত খান যখন ফোন করেন তখন ও ছিল ফ্লোরিডায়, কি ওয়েস্টে। ওখান থেকে ভার্জিন আইল্যান্ডে যাবার জন্য ছোট একটা বিমান চার্টার করেছে। সেখানে হোটেল বুকিং দিয়েছে। এয়ারপোর্টেও গিয়েছিল, কিন্তু বাথরুমে গিয়ে পরিচয় অদল বদল করে নিয়েছে রানা এজেন্সির একজন অপারেটরের সঙ্গে। রানা সেজে সে উঠেছে চার্টার করা বিমানে, আর আসল রানা ছদ্ম পরিচয়ে উঠে পড়েছে ওয়াশিংটনগামী ডোমেস্টিক ফ্লাইটে। সহজে এ চাতুরি ধরা পড়বার কথা নয়। তারপরেও কখন কি ঘটে যায় তার ঠিক নেই। শুধু কুয়াশাকে নিয়ে নয়, আমেরিকান ইন্টেলিজেন্সকে নিয়েও কিছুটা দুশ্চিন্তায় ভুগছে ও। উঠে দাঁড়ালো রানা। না, এখন আর দুশ্চিন্তার সময় নেই। আজ 19 তারিখ। মাহেন্দ্রক্ষণ ঘনিয়ে আসছে। খুব শীঘ্রই কাজে নামতে হবে ওকে। চিন্তাটার সঙ্গে তাল মিলিয়েই যেন বাইরে শোনা গেল কলরব। এগিয়ে গিয়ে আবার পিপ হলে চোখ রাখলো রানা।
সুবেশী সুন্দরী এক যুবতী দাঁড়িয়ে আছে 211 নম্বরের দরজায়। হোটেলের বেলবয় রয়েছে সঙ্গে। মেয়েটির লাগেজ তার কাঁধে। সুটকেস নয়, ট্রান্স আটলান্টিক ফ্লাইটে আসা ব্যাগেজও নয়, সেফ একটা ওভারনাইট ব্যাগ। মুচকি হাসল রানা। এসে গেছে ডিকয়। কুয়াশার ভাড়া করা শকুনরাও নিশ্চয় চক্কর দিতে শুরু করেছে আশপাশে। মাঠে নেমেছে ধূর্ত মানুষটা। শুরু হয়েছে খেলা। রুমের ভিতরে ঢুকে গেল সুন্দরী আর বেলবয়। রানা ফিরে এলো বিছানার কাছে। বেডসাইড টেবিল থেকে তুলে নিল টেলিফোনের রিসিভার। ডায়াল করল রানা এজেন্সির আর্লিংটন শাখায়। শাখা প্রধান তিশা ইসলামের কাছে। কল রিসিভ হবার সঙ্গে সঙ্গে বলল, কিছু বলো না, চুপচাপ শুনে যাও কি করতে হবে। রানার গলা চিনতে পেরেছে তিশা। মৃদুস্বরে বলল, জি বলুন। নেবাক্সা অ্যাভিনিউয়ের এক্সেলসিওর হোটেলে ফোন করবে তুমি। 15-20 মিনিট কিংবা আধা ঘন্টা অন্তর অন্তর। 211 নম্বর রুমে কানেকশন চাইবে। একটা মেয়ে ধরবে ফোন। তাকে বলবে আমাকে ফোন দিতে, ঠিক আছে? আপনি থাকছেন ওখানে? না। তাহলে বারবার ফোন করব কেন? প্রশ্ন করতে মানা করেছি না তোমাকে? মৃদু ভৎসনা করল রানা। তারপরেও করেই যখন ফেলেছ, তাহলে শোনো। ওই মেয়েকে বিরক্ত করবে তুমি, অতিষ্ঠ করে ফেলবে। ক্লিয়ার? জি। ওই মেয়ে কি ক্ষতি করেছে আপনার, জানতে পারি? কিছুই না। ইনফ্যাক্ট ও আমাকে চেনেই না। কিন্তু যে আমাকে চেনে সে ঠিকই বুঝে নেবে এই ফোনের অর্থ। আর কোনো কথা নয়, আমি রাখছি। রিসিভার নামিয়ে রাখলো রানা। এক্সেলসিওর হোটেলের উল্টো পাশে অন্ধকার গলির মধ্যে দাঁড়িয়ে আছে কুয়াশা। দেয়ালে হেলান দিয়ে হাত পা ঝাড়া দিল। মাথা এদিক ওদিক ঘুরিয়ে হালকা এক্সারসাইজ করে নিল ঘাড়ের। টেনশন দূর করতে চাইছে, সেই সঙ্গে চাইছে শরীরে চেপে বসা ক্লান্তিকে তাড়াতে। টানা 3 দিন জার্নি করতে হয়েছে ওকে। বিমানে উড়েছে 18 ঘন্টা। ডাইভ করে যেতে হয়েছে বিভিন্ন শহর আর গ্রামে। দেখা করতে হয়েছে বিশ্বস্ত লোকজনের সঙ্গে। তাদের কাছ থেকে জোগাড় করতে হয়েছে ভুয়া কাগজপত্র, যা দিয়ে 3টে ইমিগ্রেশন পয়েন্ট নির্বিঘ্নে পার হওয়া যায়। মস্কো থেকে এথেন্স, এথেন্স থেকে লন্ডন, লন্ডন থেকে নিউ ইয়র্ক। ওখান থেকে শেষ বিকেলের একটা ফ্লাইট ধরে ওয়াশিংটনে পৌঁছেছে ও। খাটাখাটনি গেলেও একটা সন্তুষ্টি কাজ করছে মনের ভিতর। ঠিকমতো ছক ছাদাতে পেরেছে, জায়গা মতো বসাতে পেরেছে লোক। উঁচু শ্রেণীর এক পতিতাকে ভাড়া করেছে ডিকয় হিসেবে। তার উপর নজর রাখছে 2জন লোক আর একজন বয়স্কা মহিলা। হোটেলের ভিতরে অবস্থান নিয়েছে সবাই। চমৎকার আয়োজন। রানাকে এর ভিতর পা দিতেই হবে। হোটেলের সব কটা প্রবেশপথ কুয়াশার সার্ভে সার্ভেইলান্সে রয়েছে। রানা যেদিক দিয়েই আসুক দেখতে পাবে। একটা করে খুদে ওয়াকি টকি রয়েছে সবার কাছে, রানাকে দেখামাত্র অ্যালার্ট করে দেবার জন্য। ওয়াকি টকিগুলিও কুয়াশা কিনেছে 5th অ্যাভিনিউয়ের মিৎসুবি কমপ্লেক্স থেকে। মাসুদ রানাকে কোনোভাবেই খাটো করে দেখছে না কুয়াশা। কোনো ফাঁদি যে ওর জন্য নিখুঁত নয় সেটা ভালো করে জানে। কিন্তু কৌতূহলের সামনে সবাই অসহায়। তাছাড়া বহুদিন থেকেই বিসিআই কুয়াশাকে নাগালের মধ্যে পাবার চেষ্টা করছে। এমন পরিস্থিতিতে হোটেলে হাজির না হয়ে উপায় নেই রানার। কুয়াশার কামরা সহজে চিনে নিতে পারবে সে। ওখানে যে একজন মেয়ে থাকছে তাও জানতে পারবে। সন্দেহ নেই মেয়েটিকে জিজ্ঞাসাবাদ করার জন্য যাবেও। ভাড়া করা লোক দুটো হামলা চালাবে ওখানে, রানাকে বন্দি করবে। প্ল্যানের এই অংশটা নিয়ে একটু দ্বিধা আছে কুয়াশার। রানাকে কবজা করার জন্য মাত্র 2জন লোক কখনোই যথেষ্ট নয়। তাছাড়া এরা সেই অর্থে প্রফেশনাল নয়, রাস্তার গুন্ডাই বলা চলে। এ দুর্বলতা ঢাকার জন্য ও রেখেছে বয়স্কা মহিলাটিকে, সেই কুয়াশার গোপন অস্ত্র। সত্যিকার একজন প্রফেশনাল। অথচ দেখে বোঝার কোনো উপায় নেই। আপাতত দৃষ্টিতে সৌম্য চেহারার এক ভদ্র মহিলা। আসলে সে প্রাক্তন আইরিশ বিপ্লবী, জাত খুনি, আনআর্ম কম্বাট আর সব ধরনের অস্ত্র ব্যবহারে সিদ্ধহস্ত। বহুদিন আগে এক বিপদের সময় কুয়াশা সাহায্য করেছিল এই মহিলাকে। সেই থেকে কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ। সাহায্য চাইতেই রাজি হয়ে গেছে। তাকে পরিকল্পনায় অন্তর্ভুক্ত করার একটাই কারণ,
রানাকে সামাল দেয়া। নিজের শারীরিক ক্ষমতা নিয়ে মোটেই সন্দেহ নেই কুয়াশার। তবে এও জানে রানা যদি খেপে যায় তার সঙ্গে লড়াই করে পেরে উঠবে না ও। কিন্তু এই মহিলা পারবে, তার সে ক্ষমতা আছে। আর কেউ না পারলেও এই মহিলা রানাকে পরাস্ত করতে পারবে। সবচেয়ে বড় কথা, বয়স্ক একজন মহিলাকে কখনোই সন্দেহ করবে না রানা। কিছু বুঝে ওঠার আগেই ঘায়েল হয়ে যাবে। সমস্ত আয়োজন সম্পন্ন, এখন অপেক্ষার পালা। দেখা যাক রানা তার অ্যাপয়েন্টমেন্ট রাখে কিনা। সফল হবে তা ভাবছে না কুয়াশা, ব্যর্থ হবে তাও না। কি ঘটবে সেটা সময়ই বলে দেবে। ঝনঝন করে বেজে উঠল টেলিফোন। অন্যমনস্ক ভঙ্গিতে রিসিভার তুলল বিসিআই এর বড় কর্মকর্তাটি। কানে ঠেকালো। রিসিভার তুলল সিআই এর বড় কর্মকর্তাটি। কানে ঠেকালো। অন্য পাশ থেকে ভেসে এলো তার চিফ অ্যানালিস্টের কণ্ঠ। সুসংবাদ স্যার, মাসুদ রানার ট্রেস পাওয়া গেছে। কোথায়? ফ্লোরিডা কিস থেকে একটা চার্টার করে করা বিমানে উঠেছে ও 2 দিন আগে। 2টো স্টপেজে থেমে আগামীকাল ভার্জিন আইল্যান্ডে পৌঁছবে বলে আশা করা হচ্ছে। কোথায় পেয়েছো এই ইনফরমেশন? শার্লট এমিলির হোটেলে আগামীকাল ওর বুকিং আছে। কে করিয়েছে বুকিং? ওভারসিজ কল পেয়েছে ওরা আমেরিকা থেকে। রানা আগামীকাল সকাল নাগাদ পৌঁছবে বলে জানানো হয়েছে ওদেরকে। ফোনের উৎস? রানা এজেন্সির ফ্লোরিডা শাখা। কি ওয়েস্টে আমাদের লোক ইতোমধ্যে এয়ারপোর্টে চলে গেছে। সমস্ত চার্টার লক চেক করে দেখবে সে। বুড়ো কোচকালো সিআইএ কর্মকর্তা। ভার্জিন আইল্যান্ড, ওখানে কি কাজ রানার? কুয়াশার সঙ্গে দেখা করবে ওখানে? জিজ্ঞেস করলো। ভার্জিন আইল্যান্ডে কোনো শাখা আছে রানা এজেন্সির? জি না স্যার। তাহলে কেন যাচ্ছে ওখানে? এজেন্সির ফ্লোরিডা শাখায় ফোন করে ডিরেক্টরকে চেয়েছিলাম। ওরা বলল মিস্টার রানা ছুটি কাটাতে গেছেন। কপালের ভাঁজ গভীর হলো সিআইএ কর্মকর্তার। ছুটি কাটাতে যাবে মাসুদ রানা? কুয়াশার সঙ্গে দেখা না করে অসম্ভব। আর দুজনের যোগাযোগের জায়গা যদি ভার্জিন আইল্যান্ড হয় সেটা তো গোপন রাখার কথা। ওহো, গোলমাল আছে কোথাও। রানা এজেন্সির অন্যান্য শাখার টেলিফোন লাইন ট্যাপ করতে বলেছিলাম তোমাকে, বলল সিআইএ কর্মকর্তা। সেটার কি খবর? সমস্ত ট্রান্সক্রিপ্ট জমা আছে আমার কম্পিউটারে, বলল অ্যানালিস্ট। কিন্তু ওগুলোই চোখ বোলাইনি। দরকার তো নেই। রানার খোঁজ তো বের করে ফেলেছি। তুমি একটা গর্ধব, গাল দিয়ে উঠল সিআইএ কর্মকর্তা। তাই এমন কথা ভাবছো? এখনই চেক করো সব। রানা মোটেই ভার্জিন আইল্যান্ডে যায়নি। ভুতুরে একটা টেইল ওটা, আমাদেরকে বোকা বানানোর জন্যে। সব কিছু দেখে রিপোর্ট করো আমাকে। রাগী ভঙ্গিতে রিসিভার নামিয়ে রাখলো সে। মেজাজ খাট্টা হয়ে গেছে। অবশ্য অ্যানালিস্টকে পুরোপুরি দোষারোপও করতে পারছে না। আসল ঘটনা কিছুই জানা নেই বেচারার। রুটিন কাজের মতো মাসুদ রানার খোঁজ বের করতে বলা হয়েছে তাকে। গাদা গাদা টেলিফোন ট্রান্সক্রিপ্টে চোখ বোলাবে কেন? পাইচারি শুরু করলো সিআইএ কর্মকর্তা। অস্থিরতা চেপে বসেছে মনে। না, মাসুদ রানা বা কুয়াশাকে নিয়ে দুর্ভাবনা নেই তার। দুর্ভাবনা ফেনিসের নেতাকে নিয়ে। যদি কোনোভাবে দুই বাঙালি তার হাত গলে পালায় তাহলে মুখ দেখানো যাবে না নেতার সামনে। কঠিন শাস্তি পেতে হবে। তাড়াতাড়ি ফোনের রিসিভার তুলে নিল সে। রিং করল নিজস্ব ব্ল্যাক অপস টিমের লিডারের কাছে। একটা হিট টিম চাই আমি, চাহিদা জানালো সিআইএ কর্মকর্তা। 4 জনের টিম, ফুললি ইকুইপড। 2জন টার্গেটকে খতম করতে হবে। ঠিক আছে, ওপাশ থেকে জানানো হলো। টার্গেটের ডিটেলস বলুন। ইমেলে পাঠিয়ে দিচ্ছি ওসব, তুমি টিম রেডি করো। কখন পাঠাতে হবে ওদেরকে? কোথায়? এখনই রেডি করো ওদেরকে। লোকেশন আমি একটু পরে জানাচ্ছি। কথা শেষ হলো না, ইয়ারপিসে বিপ বিপ ধ্বনি শোনা গেল। দ্বিতীয় লাইনে আরেকটা কল এসেছে। হোল্ড অন, ব্ল্যাক অপসের লিডারকে বলল সিআইএ কর্মকর্তার। বোতাম টিপল অন্য কলারের সঙ্গে কথা বলার জন্য।
জরুরি একটা ব্যাপার জানাবার জন্য ফোন করলাম স্যার। শোনা গেল চিফ অ্যানালিস্টের কণ্ঠ। কি সেটা? রানা এজেন্সির আর্লিংটন শাখায় একটা ইরেগুলারিটি লক্ষ্য করেছি। গত কয়েক ঘন্টায় ওখান থেকে নেভাস্কা অ্যাভিনিউয়ের একটা হোটেলে নাম এক্সেলসিওর অনেকবার ফোন করা হয়েছে। প্যাটার্নটা অদ্ভুত। একটা কলও 10-20 সেকেন্ডের বেশি নয়। কি কথা হচ্ছে ফোনে? জানা নেই স্যার। ব্রাঞ্চ চিফ আর তার এনক্রিপ্টেড লাইনের ফোন ব্যবহার করছে। কথা বোঝার উপায় নেই। তাতে ঘোড়ার ডিম কি লাভ হচ্ছে আমাদের? এনক্রিপ্টেড ফোন স্যার। একটা কিছু গোপন করছে ওরা, তাই না? রহস্য আছে এতে। আচমকাই মুড বদলে গেল সিআইএ কর্মকর্তার। নাইস জব ম্যান, প্রশংসা করল সে। ছুটি নিতে পারো তুমি। বোতাম টিপে ফিরে গেল ব্ল্যাক অপস টিমের লিডারের কলে। লোকেশন পাওয়া গেছে, খুশি খুশি গলায় বলল সিআইএ কর্মকর্তা। ওয়াশিংটনেই নেভাস্কা অ্যাভিনিউয়ে পাঠাও তোমার টিম। হোটেল এক্সেলসিওরে। 6। বেসিনের কল ছেড়ে এক আজলা পানি মুখে ছিটালো রানা। তাকালো আয়নার দিকে। ঘুমের অভাবে চোখ দুটো টকটকে লাল হয়ে উঠেছে। সেই সঙ্গে গাল ভর্তি খোঁচা খোঁচা দাড়ি মিলে বনো দেখাচ্ছে চেহারা। 20 তারিখ, ভোর 4টে বাজে। প্রায় একটা দিন পেরিয়ে গেছে লুকোচুরি খেলায়। এর মাঝে ঘুমানোর বা বিশ্রাম নেবার কোনো সুযোগই পায়নি ও। করিডোরের ওপারে 211 নম্বর রুমে কুয়াশার সুবেশি ডিকয় ও ঘুমাতে পারছে না। চোখ মুদলেই বেজে ওঠে ফোন। শুরু হয় জ্বালাতন। মিস্টার মাসুদ রানা, প্লিজ। বলেছি তো, কোনো মাসুদ রানাকে চিনি না আমি। কেন বিরক্ত করছেন? কে আপনি? মিস্টার রানার বন্ধু। জরুরি একটা ব্যাপারে কথা বলা দরকার ওর সঙ্গে। প্লিজ দিন না ফোনটা। এই নামে কেউ নেই এখানে। আমি মিস্টার রানাকে চিনি না। আপনি আমাকে পাগল করে তুলছেন। খবরদার আর ফোন করবেন না, নইলে হোটেল ম্যানেজমেন্টকে বলে টেলিফোন ডিসকানেক্ট করে রাখবো আমি। ও কাজ করতে যাবেন না। আপনার নিয়োগকর্তা মোটেই খুশি হবে না ওতে। বলা যায় না, পেমেন্ট আটকে দিতে পারে। স্টপ ইট। রীতিমতো হইচই করছে মেয়েটা। উল্টো পাশের কামরা থেকেও পরিষ্কার সব শুনতে পাচ্ছে রানা। মুচকি হাসি ফুটে উঠল ওর ঠোঁটে। চমৎকার কাজ দেখাচ্ছে তিশা। খুব শীঘ্রই সহ্যের বাঁধ ভেঙে যাবে মেয়েটার। হোটেল ছেড়ে পালাবে। যত টাকাই সেধে থাকুক কুয়াশা, টেলিফোনের এমন উৎপাত সইতে হবে বলে ভাবেনি নিশ্চয়। বিপদের আশঙ্কাও জেগে উঠবে তার ভিতরে। ঘড়ি দেখল রানা। দেরি নেই আর। ডিকয় সরে যাচ্ছে দৃশ্যপট থেকে। কুয়াশার পরিকল্পনায় সৃষ্টি হতে চলেছে খুঁত। এরপর শকুনদের পাঠাতে বাধ্য হবে সে। ওদেরকে পরাস্ত করবে রানা ধৈর্যচ্যুতি ঘটিয়ে। নিঃসঙ্গ হয়ে পড়বে কুয়াশা। হতাশা আর ক্ষোভের কারণে নিজেই মাঠে নামতে বাধ্য হবে। পা রাখবে রানার ফাঁদে। শুধু সময়ের অপেক্ষা। এক সময় না এক সময় ঠিকই 3তলার করিডোরে উদয় হবে কুয়াশা। থামবে 211 নম্বর কেবিনের সামনে। সঙ্গে সঙ্গে নিজের কামরার দরজা খুলে তার উপর ঝাঁপিয়ে পড়বে রানা। ইতি ঘটাবে ওদের মধ্যকার চাউ যুদ্ধের। করিডোরের পায়ের করিডোরে পায়ের আওয়াজ শুনে ঝট করে সোজা হলো রানা। তাড়াতাড়ি পা চালিয়ে দরজার কাছে গেল। পিপ হলে চোখ রাখল। বয়স্ক একজন হোটেল মেটকে দেখতে পেল 211-র দরজা খুলছে। ডান হাতে তোয়ালের স্তূপ, যেন বাথরুমের তোয়ালে বদলাতে যাচ্ছে। ভুরু কুচকালো রানা। ভোর 4টায় হোটেল মেইড। কুয়াশার কীর্তি নিঃসন্দেহে। রাতের শিফটের এই মেইডকে ভাড়া করেছে অফ আওয়ারে তার ডিকয়ের উপর নজর রাখবার জন্য। বুদ্ধিটা মন্দ নয়, তবে খুঁত আছে এতে। এ ধরনের মানুষকে খুব সহজেই সরিয়ে দেয়া যায়। ফ্রন্ট ডেস্কে সামান্য একটা ফোন করেই অন্যত্র ব্যস্ত করে ফেলা যায় হোটেল মেইডকে। সবচেয়ে বড় কথা, মেইডের ডিউটি শেষ হয়ে যাবে সকালে। তখন তাকে ডেকে নিয়ে বাড়তি টাকা সাধতে পারেও। কুয়াশার ইনফরমেশন বের করে নিতে পারে। কোত্থেকে যোগাযোগ করেছিল সে, কিভাবে পেমেন্ট দিয়েছে ইত্যাদি। পিপল থেকে চোখ সরিয়ে নিচ্ছিল। এমন সময় আবার নড়াচড়া লক্ষ্য করল রানা। সুন্দরী মেয়েটা বেরিয়ে এসেছে কামরা থেকে। হাতে তার ওভারনাইট ব্যাগ। মেইডও বেরোলো। নিচু গলায় কিছু বলার চেষ্টা করলো মেয়েটাকে।
জাহান্নামে যেতে বলো ওকে। খ্যাপাটে গলায় চেঁচিয়ে উঠল সুন্দরী। পাগলের পাল্লায় পড়েছে আমি। আগে জানলে কিছুতেই রাজি হতাম না। না, আর এক মুহূর্ত থাকছি না আমি এখানে। গটমট করে হেঁটে দৃষ্টিসীমা থেকে অদৃশ্য হয়ে গেল সে। মেয়ের কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো তার গমন পথের দিকে তাকিয়ে। তারপর দীর্ঘশ্বাস ফেলে নিজেও চলে গেল অন্যদিকে। দরজা থেকে সরে এলো রানা। চমৎকারভাবে এগোচ্ছে ওর প্ল্যান। টেলিফোন করার বুদ্ধিটা কাজে লেগে গেছে। ডিকয়কে হটিয়ে দেয়া গেছে, আবার আকৃষ্ট করা গেছে কুয়াশাকেও। যত কিছুই হোক, ফোনে মাসুদ রানার নাম শোনা গেছে। কৌশলে একটা চ্যালেঞ্জ ছুড়ে দেয়া হয়েছে তার দিকে। এখন কিছুতেই পিছু হটবে না অকুতোভয় বিজ্ঞানী। হয় এসপার, নয় ওসপার। একটা কিছু করতেই হবে তাকে। জমে উঠছে খেলা। রাস্তার ধারে হাঁটছে কুয়াশা। পা টনটন করছে ব্যথায়। সতর্ক থাকতে হচ্ছে সাইডওয়াকে হাঁটতে থাকা লোকজনের উপর হুমড়ি খেয়ে না পড়ার জন্য। মনোযোগ ধরে রাখার জন্য মগজের এক্সারসাইজ করছে, পায়ের কদম গুনছে, হিসেব রাখছে পেভমেন্টের ফাটলের, কিংবা বিড়বিড় করে সমাধান করছে নানা রকম সমীকরণ। পকেটের ওয়াকি টকিটাকে মনে হচ্ছে বাড়তি উপদ্রব। এ মুহূর্তে একেবারে অচল ওটা। চার্জ শেষ হয়ে গেছে। থাকলেও লাভ হতো না। যাদের সঙ্গে যোগাযোগের জন্য কিনেছিল যন্ত্রটা তারাই আর নেই এখন। বেলা 11:20 বাজে। জ্যান্ত হয়ে উঠেছে ওয়াশিংটন নগরী। ব্যতিব্যস্ত মানুষ ছোটাছুটি করছে চারদিকে। রাস্তাঘাট ভরে গেছে গাড়ি ঘোড়ায়। কিন্তু এখনও থামেনি এক্সেল এক্সেলসিওর হোটেলে উদ্ভট ফোনের উৎপাত। মাসুদ রানা, প্লিজ। ওর সঙ্গে জরুরি কথা আছে আমার। পাগলামি। কি করছে রানা? কোথায় ও? এখন পর্যন্ত টিকিটেও দেখা যাচ্ছে না কেন ওর? হোটেলে এখন শুধু বয়স্কা মহিলাটি আছে। পতিতা মেয়েটা বিদ্রোহ করেছে ভোরে। সকাল হতে না হতে লোক দুটো বেঁকে বসেছে। একদিনের চুক্তিতে আনা হয়েছিল ওদেরকে। সকাল নাগাদ কাজের কোনো অগ্রগতি না হওয়ায় ধৈর্য হারিয়েছে তারা। দ্বিতীয় দিনের জন্য অবিশ্বাস্য অঙ্কের একটা পারিশ্রমিক দাবি করে বসেছে। ওদেরকে ধরে রাখার কোনো যুক্তি দেখতে পায়নি কুয়াশা। তাতে লাভ নেই কোনো। বোঝাই যাচ্ছে ওর সযত্নে গড়া পরিকল্পনা মাটি করে দিয়েছে রানা। ফোনের উৎপাতের পিছনে তাচ্ছিল্য নাকি চ্যালেঞ্জ কাজ করছে, সেটাই এখন দেখার বিষয়। পরিস্থিতি অন্যরকম হলে আশা ছেড়ে দিত কুয়াশা, নিজের পথে চলে যেত। কিন্তু এখন তা সম্ভব নয়। যেভাবে হোক রানার সঙ্গে কথা বলতে হবে ওকে। কিন্তু লোকটা তো দেখাই দিল না হোটেলে। কি করা এখন? শেষ চেষ্টা হিসেবে বয়স্ক মহিলাটিকে 211 নম্বর রুমে ঢুকিয়েছে ও। মাঝে মাঝে ফোনে রিপোর্ট দিচ্ছে সে। না, রানার দেখা পায়নি। তবে আধ ঘন্টা পর পরই টেলিফোন আসছে রুটিন মাফিক। মাসুদ রানাকে চাইছে একটি মেয়ে। 10-15 সেকেন্ডের বেশি লাইনে থাকে না সে। বাড়তি একটা শব্দ উচ্চারণ করে না। পুরোপুরি প্রফেশনাল আচরণ। ফোনটা ট্রেস করবার উপায় নেই কোনো। ফোন বোধের দিকে এগোলো কুয়াশা। হোটেলের এক্সটান্স থেকে 50 গজ উত্তরে ওটা, রাস্তার উল্টো পাশে। ভিতরে ঢুকে গ্লাস ডোর টেনে দিল। স্লটে কয়েন ফেলে ডায়াল করতে যাবে এমন সময় একটা দৃশ্য দেখে স্থির হয়ে গেল। হলুদ রঙের একটা ট্যাক্সি এসে থেমেছে হোটেলের সামনে। লম্বা চওড়া একজন লোক নেমে এলো সেটা থেকে। অস্বাভাবিক কিছু নয়, কিন্তু লোকটার চেহারার স্রোত এবং ভাবভঙ্গি সন্দিহান করে তুলল কুয়াশাকে। ট্যাক্সির ভাড়া মিটিয়ে সরাসরি হোটেলে ঢুকলো না সে। পেভমেন্টে দাঁড়িয়ে থাকলো কিছুক্ষণ। আশপাশ জরিপ করে নিল তীক্ষ্ণ চোখে। তারপর পা বাড়ালো এক্সটেন্সের দিকে। হাঁটার ভঙ্গি সাধারণ সিভিলিয়ানের মতো নয়। সামরিক প্রশিক্ষণের ছাপ ফুটে আছে তাতে। চেহারায় বলে দিচ্ছে কঠিন পাত্র। হাঁটু পর্যন্ত লম্বা একটা ওভারকোট পরেছে। অস্ত্র লুকিয়ে রাখার জন্য আদর্শ পোশাক। কুয়াশার অভিজ্ঞ চোখ একজন প্রফেশনাল খুনিকে চিনতে পারছে। ডায়াল করা আর হলো না কুয়াশার। কেরল থেকে রিসিভার তুলে কানে ঠেকালো। কথা বলার ভান করে ফোন বুথের ভিতর দাঁড়িয়ে রইল। ব্যাপারটা আরেকটু বুঝে নেওয়া দরকার। লোকটা একা এসেছে নাকি সঙ্গী সাথী আছে আরও? একা হলে কো ইনসিডেন্স ভাবা যেতে পারে,
কিন্তু যদি আরও লোক থাকে, বুঝতে হবে নির্দিষ্ট লক্ষ্য নিয়ে এসেছে। এ মুহূর্তে হোটেল এক্সেলসিওরে খুনে উদয় হতে পারে শুধু ওকে হত্যা করার জন্য। কুয়াশার আশঙ্কাকে সত্যি প্রমাণের জন্য মিনিট পাঁচেক পরে আরেকজন উদয় হলো হোটেলের সামনে। এ লোক গাড়িতে আসেনি। পথচারী, চোখে সাদামাটা একটা চশমা, হাতে ব্রিফকেস। সাধারণ চাকরিজীবীর বেশ নিয়েছে, কিন্তু পরনে ঠিক প্রথম লোকটার মতোই ওভারকোট। হোটেলের সামনে পৌঁছে একই কায়দায় চারদিক দেখে নিল। রাস্তার উল্টো দিকে দাঁড়ানো তৃতীয় একজনের সঙ্গে চোখাচোখি হলো তার। নেগ্রো, শীতের ভারী জ্যাকেট আর উইন্টার বুট পরে আছে, গলায় স্কার্ফ, চোখে কালো সানগ্লাস। সেকেন্ডের ভগ্নাংশের জন্য পরস্পরের দিকে তাকালো ওরা। নেগ্রো পকেট থেকে সিগারেট বের করে লাইটারের সাহায্যে ধরালো, সংকেত দিল আসলে। মৃদু মাথা ঝাঁকিয়ে উল্টো উল্টো ঘুরল চশমাওয়ালা। ঢুকে পড়ল হোটেলে। প্রথম খুনির সঙ্গে যোগ দিতে যাচ্ছে। হৃদস্পন্দন দ্রুততর হয়ে গেছে কুয়াশার। মানে কি এর? সার্ভেইলান্স করতে নয়, এরা এসেছে অ্যাকশনের জন্য। হাবভাবেই পরিষ্কার বোঝা যাচ্ছে। কিন্তু টার্গেট কে? ও নিজে হতে পারে, কিন্তু ও তো রয়েছে হোটেলের বাইরে। ওরা ভিতরে ঢুকলো কেন? নিশ্চিত না হয়ে তো প্রফেশনাল লোকজন কোথাও পা ফেলে না। তাহলে দ্বিতীয় কোনো টার্গেট আছে ওদের? কে সেটা? রানা? আচমকা সব পরিষ্কার হয়ে গেল কুয়াশার কাছে। মাথার চুল ছিঁড়তে ইচ্ছে হলো নিজের বোকামির কথা ভেবে। রানা বাইরে থেকে আসবে বলে ধারণা করেছিল, ওভাবেই পুরো সেট আপ সাজিয়েছে। কিন্তু ও যে হোটেলের ভিতরেই থাকতে পারে তা মাথায় আসেনি একবারও। বহু আগে থেকেই ওখানে ঘাপটি মেরে বসে আছে দুর্ধর্ষ বাঙালি এজেন্ট। ওখানে বসেই নাচিয়ে বেড়াচ্ছে ওকে। তিক্ত একটা হাসি ফুটল কুয়াশার ঠোঁটে, তবে মনে মনে তারিফও করল রানার। কিন্তু এখন ওসব নিয়ে সময় নষ্ট করার উপায় নেই। তিন খুনের উপস্থিতিতে জটিল হয়ে গেছে পরিস্থিতি। নিঃসন্দেহে ফেনিসের লোকেরা। কিভাবে এই হোটেলের খোঁজ পেল তা জানা নেই, কিন্তু এটা নিশ্চিত ওদের টার্গেটের তালিকায় কুয়াশার পাশাপাশি রানার নামও ঢুকে গেছে। সংগঠনটা কতখানি সিরিয়াস তা বোঝা যাচ্ছে এবার। কোনো ধরনের ঝুঁকি নিতে রাজি নয়। কেউ পথের কাঁটা হতে পারে ভাবলেই তাকে সরিয়ে দিচ্ছে এরা। মানুষটা সত্যিকার কোনো সমস্যার সৃষ্টি করবার আগেই। উদ্বেগ অনুভব করলো কুয়াশা। ওর কারণে বিপদ নেমে এসেছে রানার উপরে। ওর জন্যই জীবন যেতে বসেছে বেচারা। কাজেই রানাকে রক্ষা করার দায়িত্বও এখন ওর উপরেই বর্তাচ্ছে। কিন্তু কিভাবে? রানা ঠিক কোথায় অবস্থান করছে সেটাই তো জানা নেই ওর। কিছু একটা করতে হবে এখনই। একটা মুহূর্ত অপচয় করা চলে না। তাড়াতাড়ি ফোন বুথ থেকে ডায়াল করলো হোটেলের নাম্বারে। রানা এখানে? কুয়াশার বক্তব্য শুনে প্রায় চেঁচিয়ে উঠল বয়স্কা মহিলাটি। হ্যাঁ, তোমার খুব কাছাকাছি আছে বলে ধারণা করছি আমি। রুমে কে ঢুকছে না ঢুকছে সব দেখতে পাচ্ছ। তুমি কি এখনো ইউনিফর্মে আছো? হ্যাঁ, কেন? আশপাশের কামরাগুলো চেক করে দেখো। হায় যিশু, কি বলছো বুঝতে পারছো? যদি কেউ টের পায় যে মেইড নই আমি এখানকার? কথা বাড়িও না, ধমকে উঠল কুয়াশা। হাতে সময় নেই একদম।